ওইটা আপনার ছবি নামানো নেয়া, ওই ছবি নামাবো, ওইটাকে বাতিল করে দেবো, ওইটা ঠিক না, শেখ মুজিব এটা ছিল, জিয়া রহমান ওটা ছিল, বেশ সব ভালো আপনি ছিলেন বুঝলাম, ওরা যে খারাপ ছিল বুঝলাম কেমন কিনা, তখন তো আপনার জন্ম হয় নাই, বুঝলেন কেমনে? বই পড়ে পড়ছেন, কি বই পড়ছেন? ইতিহাসের বই পড়ছেন, কোন ইতিহাসের বই পড়ছেন? বাংলাদেশে 71 সালের পর থেকে ইতিহাসের কয়েকটা ভার্সন আছে। আরেকটা দেখছে জিয়া রহমানের দল বিএনপি, ওটা পড়লে মনে হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিব বলতে কেউ ছিল না। আমার কথা হলো ভাই, আপনি কোন বইটা পড়ছেন বলেন না? সব বই পড়ছেন? সব বই পড়ে নিজের সিদ্ধান্ত নেবেন, ওই বই তো আপনার হয় নাই। এক বইয়ের পাঠক সম্পর্কে না অনেক সাবধান থাকতে বলেছেন। খুব অল্প সময় একটা দামি কথা বলে দিলেন যে সব বই পড়ে যদি সিদ্ধান্ত নেওয়া যেত তাহলে হয়তো সঠিক পথে হাঁটতে পারতো পরবর্তী জেনারেশন। এই সরকারের ব্যর্থতা প্রমাণ করার জন্য বিরোধীদের দরকার নাই, এই সরকার নিজেই যথেষ্ট। এই সরকার জনজীবনের জন্য মানুষের, শোনেন সরকারের কাজটা কি ভাই? সরকারের প্রধান কাজ হলো মানুষের জীবন যাপনকে স্মুথ করা। গ্রামে যাইতে বলেন এই উপদেষ্টা মহোদয়কে, ওনাকে বলেন যে ভাই একটু গ্রামে যান, যাই দেখে আসেন, গ্রামের বাজারে একদিন যান, গাড়ি ছাড়া যায় একা যাইতে বলেন, দেখে আসুন গ্রামের মানুষ কি বলে, মানুষের আয় ইনকামের কি অবস্থা একটু খোঁজ দিতে বলেন। এত সোজা না, নিজে নাচতে পারতেছেন না, তাহলে কি তারা মানুষের পালস বুঝতে পারছেন না? তারা বুঝতেই পারছেন না। মন্ত্রিত্ব মন্ত্রণালয় আছেন, উপদেষ্টা নামক কাজটা তো মন্ত্রিত্বের, মন্ত্রিত্ব যে একটা দায়িত্ব, এই জিনিসটা উপলব্ধি করার ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে। থাকলে এরকম ভাবে জানে তারা মারতো না। কি বলছে উনি? কি বলছেন? যে রাজনীতিবিদরা সরকারকে ব্যর্থ প্রমাণিত করছে, তাই না? রাজনীতিবিদরা ওনাদেরকে নিঃশর্ত সমর্থন দিয়েছেন বলে ওনারা টিকে আছেন। আপনি চ্যালেঞ্জ দিয়ে বলি, বাংলাদেশের প্রধান 3টা রাজনৈতিক দল কালকে হাত মিলানে 3 দিন টিকবেন এই সরকার, জাস্ট 3 দিন টিকবেন, আমি চ্যালেঞ্জ। যা করতেছে বিএনপি সাপোর্ট দিয়ে যাচ্ছে, যা করতেছে জামাত ইসলাম সাপোর্ট দিয়ে যাচ্ছে। বললাম তো, রাজনীতিবিদরা যদি সাপোর্ট না দিত এই সরকার 3 দিন টিকতো না। সাপোর্টটাকে তারা অনুধাবন করছেন না, করা উচিত, করা তো উচিত। এইটাই হলো অনভিজ্ঞতার স্বাক্ষর, এইটাই হলো অনভিজ্ঞতা। তারা বুঝে, তারা যে কোথাও নাই, বুঝে এটা বুঝে না, তারা কোথাও নাই। কিভাবে চাইবে? মানুষের মনে পর্যন্ত নাই, মানুষের হৃদয়ে পর্যন্ত নাই। এখন তারা যেখানে পোস্ট দেওয়ার জন্য কারে কোথায় বসানো যাবে, কারে কোথায় মানে কোথায় অমুকে বসানো যাবে, তমুকে বসানো যাবে, তারা কোথাও নাই, কোনো খবর রাখে না তো। ভাই দেশটা অনেক বড়, তারা কি বলতেছে? তারা সংস্কার করবে। ওকে ফাইন, আপনি সংস্কার করেন। আপনি কি এখন মতো প্রমাণ করতে পারছেন যে সংস্কার করার অ্যাবিলিটি আপনার আছে? আপনি এমন 21টা করে শুনলাম সংস্কার কমিশন করছে, এইগুলি করা তাদের কাজ। তারা দেশটাকে পথে আনবেন, আনেন পথে, কোনো সমস্যা নাই, আমরা তারা যে প্রমাণ করেন যে পথে যে আনতে চান এর অ্যাবিলিটি আপনার আছে, সেটা প্রমাণ করতে পারছেন? কোন একটা কমিশনের নাম বলেন আপনি? একমাত্র আমি নির্বাচন সংক্রান্ত কমিশনটা আছে, এটাকে আমি একটা আপ্লুতা মার্ক মনে করি। এছাড়া কোন কমিশনটা সঠিক হয়েছে অত তো বাদ দেন, কিচ্ছু বুঝি না, ধরেন আমি কিছুই বুঝি না। ভাই আমি তো গণমাধ্যম বুঝি না ভাই, গণমাধ্যমে তোমার 35 বছর, তো গণমাধ্যম বিষয়ক সংস্কার যে কমিশন করছে এটা কিছু হয়েছে? প্রধান জানি করছে সে বাংলাদেশের সাংবাদিকতা বুঝে থাকে, আমি দেখি লন্ডনে, সে থাকে লন্ডনে, ওইখান থেকে সে বাংলাদেশের গণমাধ্যম ঠিক করবো বুঝে গেছে। বাংলাদেশের সাংবাদিক বুঝে না, সংবাদ বুঝে। কিছুদিন আসছিল, কিছুদিন ডেপুটেশন আসছিল প্রথম আলোতে সাংবাদিকতা বোঝানোর জন্য, পরে পলাইছে, পরে বিদায় হয়েছে। তাকে যে কাজ চলে নাই, তাকে দেওয়া হয়েছে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান। আর যাদের জ্ঞান ছিল তাদের প্রত্যেককে আমি চিনি, নাম ধরে বলতে পারি। কি জিনিস এরা বাংলাদেশের গণমাধ্যম সংস্কার করবে, যদি আমার সামনে যে সংস্কার করবে, আমি এটা বিশ্বাস করি না। বললাম তো, তাহলে অন্য কোন কমিশনটা হয়েছে? সবচেয়ে বিতর্কিত কমিশন যেটা, কি সংবিধান সংস্কার কমিশন, যারা প্রধান বানাইছে সে আমার পার্সোনালি, আমার ব্যক্তিগত ভাবে আমার টিচার ছিল ইউনিভার্সিটিতে। কোন ডিপার্টমেন্টে জানা নেই, কোন ডিপার্টমেন্টের টিচার। মাসুদ কামাল যদি একটু বলেন, সংবিধান সংস্কার কমিশন সংস্কার করবে, ভালো কথা, মানে উপায়টা একটু জানতে চাই। সংবিধানকে কিভাবে সংস্কার করবে? এটা তো বেসিক প্রশ্ন করছেন, ওনারা একটা প্রস্তাব দিতে পারবেন
সংবিধান সংস্কার করবে চেষ্টা করাবেন কি যে কোনো পৃথিবীতে অন্য অনেক কিছু আপনি একটা অধ্যাদেশ জারি করে একটা নির্ভয় আদেশে করতে পারেন। আপনি সংবিধানে কেমন করে করবেন? সংবিধান করে একমাত্র একটি জনগণের। জনগণ কোথায় এখানে? তাহলে এটা করতে হবে আপনার গণপরিষদে। গণপরিষদ কই ভাই? এগুলো কি কারে কি বুঝাই আমি বুঝি না। এখানে তাদের লেভেলে ধরে নিছে যে সবাই তাদের মতো করে, তাদের যে একটু কম বুঝে অথবা তাদের সমান বুঝে, এটা ধরে নিছে। ভাই ঘটনা তা না, ঘটনা তা না। আমার ছোট বাচ্চা বুঝছেন, যখন সে তারপরে যখন 6-7 বছর ছিল তখন সে আমার বলতো, বাবা তুমি কিছু বুঝো না। যখন এটা বলতো তাহলে আমি জড়াই ধরতাম, হাতের কথা, বাবা আমি কিছু বুঝি না। এখানে সেই অবস্থা, জানে জানি তুমি কিছু বুঝো না। সার্ভে এখানে একটু উল্লেখ করতে চাই, BIGD একটি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শীর্ষক একটি এখানে একটি জরিপ করা হয়েছে এবং সেইখানে যে তথ্যটা এসেছে যে দেশে এখন নির্বাচন হলে কোনো দলকে ভোট দিবেন না এমন সিদ্ধান্ত, মানে কোন দলকে ভোট দিবেন এরকম সিদ্ধান্ত নিতেই পারেননি 38% মানুষ। বাকিরা নিয়েছেন মোটামুটি ভাবে, তাদের মধ্য থেকে যে সার্ভেতে উঠে এসছে 16% মানুষ বিএনপিকে ভোট দেবে, 11% জামায়াত এবং আরো এরকম আছে। কিন্তু শিক্ষার্থীদের তৈরি নতুন কোন রাজনৈতিক দল হলে তাদেরকে ভোট দিবেন 40% মানুষ, আর 44% মানুষ নাকি ভোটই দিবেন না এই মুহূর্তে ভোট হলে। এখন এই যে জরিপ সেটা 40%, হ্যাঁ, এই জায়গাটায় কত শতাংশ মানুষের উপরে এই জরিপ করা হয়েছে সেটা নিয়ে ভিন্ন একটি আলোচনা হতেই পারে। কিন্তু আমি যে জায়গাটায় আপনাকে একটু শুনতে চাই সেটা হচ্ছে এই জরিপের যদি গুণগত বা তাৎপর্যগত যদি বিশ্লেষণ আপনি করেন, আপনি আসলে এইটা কতটা সঠিক বলে মনে করছেন বা যৌক্তিক ব্যাখ্যাটা কতটুকু খুঁজে পান? জরিপের সঠিকতা অথবা মানে আপনার মানে বেঠিক ব্যাপারটা কিনা এটা আসলে আমি বসে করতে পারবো না, কারণ তারা কোন ফরম্যাটে করেছে, তাদের উপাত্তগুলি কত উপাত্ত ছিল, কোন এরিয়াতে করেছে, সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা হলে করেছে নাকি সেটা গ্রামে যে অজপাড়াগাঁয়ে কোনো একটা জায়গায় করেছে, অথবা সেটা র্যান্ডম স্যাম্পলিংটা কিভাবে হয়েছে। জরিপের তো অনেকগুলো সিস্টেম আছে, তারা কোন ভাবে করেছে আমি জানি না। তবে আমি বলবো যদি 40% লোক ছাত্রদেরকে ভোট দিতে চায়, এটা যদি এসে থাকে 40%, আর 44% কাউকে ভোটই দিবে না এই মুহূর্তে। 40 দেবে ছাত্রদেরকে আর 44 দেবে না ভোটই, তো হয়ে গেল 84। 8 থেকে 16 যদি বিএনপি কে তাহলে 11 করতে গেল যে জামাতে। এখানে আপনি ওভাবে একদম 100 নিতেই পারবেন না যোগ দিলে, তাহলে যদি আমি বুঝতে পারি আমি কি মন্তব্য করবো আমি জানি না। তবে আমি মনে করি এই জরিপে যদি ভালো হয়, এটা যদি হয়ে থাকে তাহলে ছাত্রদের এটা বিশ্বাস করে ইমিডিয়েট একটা দল করা উচিত, ইমিডিয়েট। কারণ এই 40 যাতে নাকি না কমে, 40 কমার আগে যদি তারা দল করে ফেলায় এবং ইলেকশন ইমিডিয়েট দিয়ে দেয় তাহলে 40% ভোট পেয়ে তারা ক্ষমতায় চলে আসবে। সমস্যাটা কি? নির্বাচনের কথা শুনলে ওরাই তো সবচেয়ে মন খারাপ করে। বিএনপি নির্বাচন চায়, বিএনপি তো মাথা খারাপ। আমি বিএনপির ব্যাপারটা কিছু বুঝি না। এই তারা বলতেছে যে এই সব দল তাদেরকে মানে ব্যর্থ করতেছে, আবার বিএনপির একটা আমার পাশে বসে বলে যে তারা ইউনিয়ন সরকারকে ব্যর্থ হইতে দিবে না। আমি বুঝতে পারছি না আসলে ভালোবাসা একটা কি বলছে। আবার এখানে বিএনপি জরিপ বলতেছে বিএনপি ভোট পাবে 16%, তারপরে আবার বিএনপি ইলেকশন চায় ফেল করার জন্য নাকি? বিএনপি ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না যদি আমি জরিপকে বিশ্বাস করি। তো ভাই এগুলি হতে থাকবে, বাট প্রশ্নটা হলো জানেন কি, ইলেকশন কি হবে, কে জিতবে, কে আসবে, এটা নিয়ে ভাই আমি বদার না, আমার এটা মাথায় আমি ঘামাই না। আমি মাথায় ঘামাই হলো যে ভাই আমার জীবনটা এখন কেমন চলছে। হেলাল ভাই যদি ইলেকশনে জিতে হেলাল ভাই মন্ত্রী হবে, আমার কি হবে ভাই? আমার তো কোনো চান্স নাই। যদি জামাত ইসলাম জিতে তাহলে শফিকুল মানুষের প্রধানমন্ত্রী হবে, আমার কি হবে? তখন আমি বাজার করে খামো, তিনি আমার প্রতিনিধি হবে, আমার কথা বলবে, এই আস্থাটা আমাদের নাই কেন? না, এই আস্থা আছে আমাদের, তাদের উপর আস্থা আছে, প্রচন্ড আস্থা আছে। আস্থা না থাকলে ভোট দিই কেন? ভোট তো কারোর দেয় আমি, কেন দেই? আস্থা থেকে দেই, ভোট দেয় ঠিক আছে। কিন্তু আমার কোশ্চেনটা হলো যে ভোট দেওয়ার পরে আমার কি প্রত্যাশা যে ভাই আমার কাজটা আমি করব। আমার বাসায় আপনাকে চাল দিয়ে আসতে আমি বলি না, আমার বাসায় মাছও কিনে দিয়ে আসতে আপনার হবে না। আমার খালি কথা যে আপনি দায়িত্ব পাওয়ার পরেই 1 মাসের না যাইতে সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়াই দেন না। আমার খালি এটুকু দাবি আপনাকে, আর কিছু দাবি না। বাণিজ্য মন্ত্রী একটা নিয়োগ করছে, আগে তাদেরকে পারতো না, নতুন একটা নিয়োগ করছে। উনি পাড়ার এমন নমুনা দেখাইছে মাস ঘুরে নাই, তেলের দাম 1 লাখ 8 টাকা বেড়ে গেছে। এবং এই তেল কিন্তু আগের দিন পাওয়া যাচ্ছিল না, কোথাও না, এই তেল নাই বাজারে। যে 8 টাকা দাম বাড়াইলো অমনি তেল অ্যাভেলেবল হয়ে গেল। এবং দাম বাড়ানোর আগ মুহূর্তে তারা কার সঙ্গে আলাপ করছে, উনি আলাপ করছে যারা যাদের দাম বাড়বে, যাদের কোম্পানি, তাদের সঙ্গে আলাপ করছে। পাবলিকের সঙ্গে আলাপ করছেন আপনি তো ওই লোকগুলোর মন্ত্রী, আপনি তো সেই সিন্ডিকেটের মন্ত্রী, আপনি তো পাবলিকের মন্ত্রী না।
এটা কি সিম্পল? তাহলে এই সমস্ত লোক কেন বলতে পারছে? এক ধরনের আরেকটি বক্তব্য আমি এদের দেশে মানুষের পালস বুঝে কিছু বলে না। যেখানে এদের মাইন্ড খাওয়ার সময় যে ছিল। বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে বিশ্বে এখন এই মুহূর্তে বলা হচ্ছে যে এই মুহূর্তে বিশ্বে আর একটি দেশও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ ছাড়া যেখানে কিনা প্রশাসনের চেয়েও সিন্ডিকেট সবচেয়ে শক্তিশালী। তাহলে সেই বক্তব্য কি সঠিক? এখানে তো তাই হলো, এতদিন জিনিস ছিল সিন্ডিকেট বুঝতো না, কিন্তু দাম বাড়ায় নাই। আর উনি তরিকটাকে বুঝে নিয়েছে, 1 মাসের মধ্যে 8 টাকা বাড়াই দিছে। উনি যে 8 টাকা বাড়াইছে ভাই, আমার কাছে একটা কাছে সিম্পলি পড়ে, উনি কার মন্ত্রী? উনি জনগণ সেবা করছে, জনগণের মতামত দিচ্ছে, কোন গণশুনানি করছে? ওনার প্রক্রিয়াটা কি? দাম বাড়ানোর বাজার মনিটরিং করছে উনি? এগুলো যে মজুদ করছে, কেন মজুদদারকে ধরার চেষ্টা করছে? কোনো কিছু করছে? কিছুই করে নাই। নিজের রুমে সিন্ডিকেট মেম্বারদের ডাকছে, ডেকে বলছে কি ভাই আমিও আপনাদের মতো একজন, বলেন কত বাইরে চলে? কত বাইরে চলে? 8 টাকা দিলাম, বাড়াই 8 টাকা। 8 টাকা আমার যে 8 টাকা খরচ বাড়লো, 8 টাকা উঠে দিতে আমার পাড়ালে দোকানে গেলে আবার তেলের বোতলটা পাওয়া যাবে, এটাই কি তাহলে এটাই করছে। এটাই করছে। আমার দুঃখ সেই বুঝছে, উনি ওই ব্যবসায়ীদের দুঃখটা বুঝছে, ব্যবসায়ীদের আবদারটা বুঝছে। ব্যবসায়ীদের দুঃখিত হয়ে আবদার করছে, আপনি আসছেন আমাদের লোক, আমাদের জন্য একটু করবেন না? ঠিক আছে, করে দেখাই দিলাম। এই উদ্ভট, মানে যারা নাকি একটা মানে উপদেশটাকে খুঁজে বাই করতে পারে না, যে নাকি জনগণের জন্য কাজ করবে। ভাই এদের তো কোনো মনে করেন, আমি বলি আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা কি? আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা একটা বড় দল, দলের কর্মীদের একটা চাপ থাকে, কর্মীদের একটা আকাঙ্ক্ষা থাকে, নানা রকম ইকুয়েশন তাদের করতে, এদের তো কোনো ইকুয়েশন নাই। আসছে, কয়দিন থাকবে, চলে যাবে। এই কয়টা দিন তারা জনগণের জন্য এমন কাজ করবে, যেমন আসিফ বলতো না একবার, অনেকদিন আগে বলছি, আমি যদি একবার চান্স পাই এমন কাজ করবো যাতে নাকি দেশের মানুষ মানে হয়ে যায়, খুশি হয়ে যায়। তাহলে এইটা ওরা শুনে নাই, উনি তো ভুল করছে। ওরা বলছিল সবটা উপদেশে শোনো না, এমন কাজ করবো 1 মাস না পেরে 8 টাকা বাড়াই দেবো। তাহলে 8 টাকা পাইলে কি ক্ষতি হয় বুঝে? তাহলে কাছে এই পর্যায়ে আসতে চাই, আজিজুল বাড়ি হেলাল বলছিলেন সবকিছুই আপেক্ষিক, চলমান শব্দটাই বেছে নিয়েছিলাম, কিন্তু এই চলমানের সাথে সাধারণ মানুষ একটি কথা খুব বেশি বলে যে এক আমলে একটা জিনিস বাতিল হয়, তো আবার অন্য আমলে আরেকটা জিনিস ফিরিয়ে আনে, তো আবার তারা এসে আরেকটা বাতিল করে। এটাও একটা চলমান প্রক্রিয়া, এবং রাজা যায় রাজা আসে, প্রচার ভাগ্য নিয়ে কে ভাবে বা প্রচার ভাগ্য একই থাকে, এরকম নানান কথা রয়েছে। সেই জায়গাটা কি বলবেন? না, এটা তো হচ্ছে, এটা তো আমরা এবার খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। দেখেন, আমি না কতগুলো জিনিস বুঝি না, এটা হেলাল ভাইয়ের পলিটিক্স করেন, ওরা ভালো বুঝবেন। আমাদের তো আমরা তো সহজ ভাই বুঝি। খালেদের মামলার প্রত্যাহার করছেন, কিছু ভালো করছেন, ভালো পাইছেন। বিএনপি কিছু কয় না, ভালোবেসে ফেলেছি। সরকার গঠন করলে বিএনপি আমরা সরকার গঠন করে আমরা প্রত্যাহার করবো, আপনাদের প্রত্যাহার করতে হবে কেন? এটা সিস্টেমের প্রত্যাহার হচ্ছে না, সিস্টেমের প্রত্যাহার হওয়া উচিত। একই জিনিস হচ্ছে, রিপিট হচ্ছে ক্রমাগত। তখনও গড় মামলা হতো, একটা ঘটনা ঘটতো, 50 জন 60 জন 100 জনের মধ্যে মামলা হতো। এখনো মামলা হচ্ছে, আমার পছন্দ না, দিলাম ঢুকাইয়া। ওই দিন দেখলাম যে আপনি আপনাদেরই তো আপনার সাইফুল হক সাহেবের ভাই একজন, উনি 2021 সালের সচিব ছিলেন, এই রিটায়ারমেন্টে গেছেন, 2021 সালের ভাই উনি রিটায়ারমেন্ট, এবং উনি খুব একজন ভালো সচিব ছিলেন, সবাই জানে। ওনার নামে এক মামলা ঢুকাই দিয়েছে, কালকে 2023 সালে মামলা একটা দিয়ে দিল ওনার নামে আসামি, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কিন্তু তারেক রহমান তো প্রত্যাহার না হলে সেখানে হবে না। এখানে কারা করতেছে? আপনি কি মনে করেন উপদেষ্টা করতেছে? নো, আমরা করতে, অন্য মামলা যারা আছে, ওই আমরা মারামারি আছে না কিছু, প্রমোশনের ক্ষেত্রে মারামারি, অমুক সঙ্গে মারামারি, সে যে যাওয়ারে লাগাইয়া একটা মামলায় মনে করেন 132 জন আসামি। আপনি প্রথম 3-4 জনকে চিনেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, এগুলো নাম আছে। আপনি জানেন 37 নম্বরে কি আছে? জানেন না তো ভাই। 37 আমার নাম থাকতে পারে।